আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বৃহত্তর চরমটুয়া ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক এবং নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জনাব নূর হোসেন স্যার। নূর হোসেন স্যার, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা স্বাগতম। আমার প্রথম প্রশ্ন, দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? মানে ঈদের মতো আমেজ, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে যে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে ভোটের তেমন আমেজ ভোটারদের মাঝে পরিলক্ষিত করা যাচ্ছে না। যদিও গ্রাম অঞ্চলে কিছু ভোটের নির্বাচনী প্রচারণা দেখি, তবে সংসদীয় নির্বাচন মানে যে আমেজ সেরকম কিছু চোখে পড়ছে না। 24 সালের নির্বাচনের সাথে এই নির্বাচনের কি কি পার্থক্য দেখছেন বা কি কি মিল দেখছেন? 24 সালের নির্বাচনের সাথে এই নির্বাচনের কিছু মিল অমিল আছে। যেমন 24 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যেরকম তাদের সাথে জোটবদ্ধ দলগুলি নিয়ে নির্বাচন করেছিল, ঠিক বর্তমান সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনীয় সেরকম হচ্ছে। তার মানে 24 নির্বাচন এবং এই নির্বাচন একই রকম? প্রায় বলতে পারে না, কোনো পার্থক্য নেই। যেমন আছে, যেমন 24 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা দলকে স্বাগত জানিয়েছে, আপনারা নির্বাচন আসেন, আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করব। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের পরে সংখ্যাগরিষ্ঠতা বেশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি নির্বাচনে এবং তার সাথে জোটবদ্ধ দলগুলা নির্বাচনে অংশগ্রহণ করেনি। বর্তমান নির্বাচনও ঠিক বাংলাদেশ আওয়ামী লীগ তারা নির্বাচন করছে না এটা বলা যাচ্ছে না, কারণ এই সরকার তাদের নির্বাচনী কার্যক্রমটাকে স্থগিত করে দিচ্ছে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। আওয়ামী লীগ না থাকায় এই নির্বাচনে প্রভাব কেমন পড়বে ভোটারদের মাঝে, কিংবা নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন হবে বলে মনে হয়? অবশ্যই একটা প্রভাব তো পড়বে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটা প্রাচীনতম দল, তিন পুরুষের দলেরা একটা নির্বাচনে যখন তিন পুরুষ সমর্থিত একটা দলকে নির্বাচনের বাইরে রাখা হয়, তাহলে ওই নির্বাচনে তো প্রভাব পড়বেই। আমি ভোটাররা কি নির্বাচনে ভোট দিতে আসবে না? স্বাভাবিক, আসতে পারে, কারণ প্রত্যেকটা দলের কিছু ভোটার আছে যারা টানে শেষ করে, কিন্তু ভোটের দিন দেখা যায় তারা বিএনপি আওয়ামী লীগকে যা ভোট দেয়, বা তারা দাঁড়িপাল্লা ভোট করে, দাঁড়িপাল্লার পক্ষে থাকে, কিন্তু দেখা যায় ভোটের দিন যেই দিকে জোয়ার দেখে তারা ওই দিকে ভোটটা দিয়ে দেয়। এরকম 2-1% লোক আমজনতা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের দল এরকম আছে যারা এই ধরনের দলকে সমর্থন করে, তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবে। ঠিক আছে, যেসব ভোটার ভোট কেন্দ্রে যাবে তারা কোন জোটকে ভোট দেবে, দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? ভোটটা ব্যক্তিগত, যাকে ভালো লাগে সে তাকেই ভোট দিবে। তবে আমাকে যেহেতু প্রশ্ন করছেন, আমি বলি তারা স্বাধীনতার সপক্ষে শক্তিকে ভোট দেওয়া উচিত। মানে আপনাদের সমর্থন ধানের শীষের দিকে? ধানের শীষ যদি বাংলাদেশ স্বাধীনতার সপক্ষ হয় তাহলে ধানের শীষের পক্ষে। মানে মুক্তিযুদ্ধকে আপনারা এখনো রাজনীতির অনুষঙ্গ বলে মনে করছেন? অবশ্যই, মুক্তিযোদ্ধাদের কারণেই আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাদের অবদান এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদের অবদান স্বীকার করতে হবে। ইন্টারিম সরকার কি কি সংস্কার করছে বা কি কি সংস্কার আপনার চোখে পড়ছে? আপনি যে সরকারের কথা বলছেন, আসলে এই সরকারের সংস্কার তো এখনো কিছুই, তারা শুধু চোখে পড়ছে না, তারা এই পর্যন্ত আজ 17 মাসে শুধু তারা সংস্কার করবে এটাই। সংস্কারের মধ্যে হচ্ছে তারা 32 নম্বর বাড়িটা ধ্বংস করে দিছে, তা বাংলাদেশ আওয়ামী লীগের মন্ত্রীদের ঘর বাড়ি জ্বালিয়ে দিছে, সমর্থিত লোকদেরকে জেলে পাঠিয়েছে, এগুলি তাদের সংস্কারের মধ্যে। তারা তো গণভোটের আয়োজন করছে, কিংবা আইন বিভাগ সংস্কার করছে, আইসিটি অ্যাক্ট সংস্কার করছে, এরকম অনেকগুলো সংস্কার তো তারা দেখাইছে। এই সংস্কারগুলো কি আপনার কাছে কি সংস্কার মনে হয় না? আপনি তাদের আইন বিভাগের কথা বলছেন, সেখানে তো কোনো সংস্কার হয় না, শুধু তারা সংস্কার করছে বাংলাদেশ আওয়ামী লীগ যারা যে সকল লোক আছে তাদেরকে নির্যাতিত করার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা আইন বিভাগটাকে সংস্কার করছে। এছাড়া তো তেমন কোনো সংস্কার নেই। কোনো একজন আইনজীবী সঠিক কথা বলতে পারছে না, যে জায়গাতে
আদালতের ভিতরে আইনজীবীর গায়ে হাত তোলা হয়, সেটাকে আপনি কি ধরনের সংস্কার হিসেবে দেখবেন? আচ্ছা, ইন্টারিম সরকারের অন্যতম এই যে ভোটের মাঠে অন্যতম আয়োজন হচ্ছে গণভোট। গণভোট কিসের জন্য করছে সরকার? সরকার গণভোটটা করছে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে তাকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানটাকে চেঞ্জ করার জন্যই তারা সংবিধানের কোন কোন বস্তুকে মানে তারা বদলাবে বা এটাকে আদৌ বদলানোর প্রয়োজন আছে? সংবিধানটা যেভাবে আছে সেভাবে তো থাকলে ভালো, কিন্তু তারা যদি সংবিধানটা পরিবর্তন না করে তাহলে 24টাকে তারা প্রতিষ্ঠিত করতে পারবে না। এই জন্য তারা 71কে বাদ দিয়ে 24টাকে প্রতিষ্ঠিত করার জন্যই গণভোটের আয়োজন করছে। তারা তো গণভোটে বলছে যে নির্বাচন কমিশন কিংবা দুদক কিংবা রাষ্ট্রপতি নির্বাচন এগুলা আগের সংবিধান অনুযায়ী হবে না যদি গণভোট জয় পায়। কিন্তু আপনার কাছে কি মনে হয়, এটা কি তারা বদল করতে পারবে? বাংলাদেশের প্রতি 5 বছর পর পর যখন ক্ষমতা হস্তান্তরের সময় হয় তখনই নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়। এটা কি একটা স্থায়ী সমাধান আসা উচিত নয়? গণতান্ত্রিক দেশে কখনো তত্ত্বাবধায়ক সরকার থাকে না। আপনি যদি বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর দিকে তাকান তাহলে যে সরকার থাকে তাদের অধীনে নির্বাচন হয় এবং তারা পরাজিত হলে সেটাকে হাসিমুখে বরণ করে, যারা বিজয়ী হয় তাদেরকে স্বাগত জানিয়ে তারা বিদায় নিয়ে যায়। কিন্তু বাংলাদেশের কোনো সরকারই দু একবার ছাড়া কোনো সরকারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। কেন, আপনি কি বলছেন? কেন 96-তে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই? আমি আমি একবার দুবার ব্যতিক্রম এটা বলেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি বেগম জিয়া সরকার, তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান ছিল তার মেয়াদ বাড়ানোর পর থেকেই বিভিন্ন ধরনের আন্দোলনের সূত্রপাত। তারপরে 111 আসলো। 111-এর পরে তো আওয়ামী লীগ একচেটিয়া 3-4টা নির্বাচন করে ফেলেছেন প্রায় গায়ের জোরে। এরপরে অভ্যুত্থান আসলো। বাঙালিরা কি বাংলাদেশ কি সুন্দর একটা সমাধান পাবে না এই ক্ষমতা হস্তান্তরের বিষয়ে? আপনার সাথে আমি একটা কথা দ্বিমত পোষণ করছি যে আপনি বলছেন বাংলাদেশ আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতা আসছে। না, ক্ষমতা আসছে এটা বলি নাই, কিন্তু 4টা নির্বাচন যেটা প্রশ্নবিদ্ধ মনে করা হয় আপনি করতে পারেন প্রশ্নবিদ্ধ, সেটা আপনার নিজস্ব মতামত, কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব মতামত আছে। বাংলাদেশ আওয়ামী লীগ 2009 যখন নির্বাচন হয় তখন তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদ গঠন করে। রাইট। এরপরে 18 নির্বাচন 24 এবং 24 নির্বাচন। তবে 14 এবং 18 এই দুটা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ চাচ্ছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য প্রত্যেক দলের যেন সেখানে অংশগ্রহণ থাকে, কিন্তু তারা সেখানে তাদের রাজনৈতিক যে মেকানিজম সেখানে তারা ব্যর্থ হয়েছে বিদায় তারা নির্বাচনটা সেভাবে করতে পারে নাই। আর 24 নির্বাচনের কথা আপনি বললে 18 নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে, কারণ ওই নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল মাত্র 7টা আসনে জয় পায়। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আপনার প্রশ্নটা ঠিক আছে, কারণ একটা যে দলের সমর্থন 35% তারা 60টি আসন পাবে, এটা একটা বাচ্চাও বুঝে। তবে আমি সেখানে সেই নির্বাচনে সরকার ছিল, তারা সেখানে সদস্যের সঠিক পরিচয় দেয়নি, যার কারণে অবিশ্বাস তৈরি হয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থান। হ্যাঁ ঠিক আছে, শুধু 24-এর 18 নির্বাচন না, 18 নির্বাচন যদিও বিরোধী দল সে নির্বাচনটাকে সমর্থন না করে, কিন্তু তারা বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু 5 বছর সময় দিয়েছে। আপনি দেখেন 18 থেকে 5 বছর পরেই বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনটা করেছে। চেষ্টা করছিল সরকার হটানোর জন্য, তারা কতগুলো আন্দোলনও করছিল, কিন্তু তারা কোনো ক্ষেত্রে সফল হতে পারেনি, কারণ সরকার দমন নীতি প্রয়োগ করে তাদেরকে বিরত রাখছে। কিন্তু এটা তো সরকারের জন্য কাল হয়েছে, না হলে তো যদি তখন নিয়মতান্ত্রিক আন্দোলন হতো আমার মনে হয় 24 আসতো না। ইতিহাসে যে যখন ক্ষমতা থাকে সে দমন পীড়ন চালায়। আপনি যদি স্বাধীনতার পর থেকে যতটা সংসদীয় নির্বাচন হচ্ছে, যারাই সরকার গঠন করছেন তারাই দমন পীড়নের মাধ্যমে সাধারণ মানুষকে রেখেছে। আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলেন, আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগ 3-4 বার সংসদ গঠন করার পরও তারা সেরকম কোনো দমন পীড়ন করে নাই। যদি
দমন পীড়ন তারা রাখতো, তাহলে আজ 24 আসতো না। আমরা প্রসঙ্গ বদলাই, আগামী নির্বাচনের পরে কারা ক্ষমতা আসতে পারে বলে মনে হচ্ছে? আমি মনে করি যার সমর্থন বেশি সে সরকার গঠন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, তারা স্বাধীনতা সপক্ষের শক্তি, তারাই সরকার গঠন করবে। আগামী সরকার কি তাদের মেয়াদ শেষ করতে পারবে? আসলে নতুন সরকার বা সামনে যে সরকার আসবে তাদের মেয়াদ তারা শেষ করতে পারবে কিনা এটা তাদের কার্যক্রমের উপর নির্ভর করে। কারণ আমরা হয়তো মনে করি এই সরকার তার যে নতুন সরকার আসবে সে তার কার্যক্রম 5 বছর মেয়াদ শেষ করতে পারবে না। হয়তো দেখা যায় তার দেশ চালানোর মেকানিজম দিয়ে সে শেষও করতে পারে। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে একটু মন্তব্য করুন। মানুষের জীবনে জোয়ার ভাটা আসে, সময় কারোর জন্য কখনো ভালো যায়, কখনো খারাপ যায়। হয়তো এই সময়টা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটু খারাপ সময়, ইনশাল্লাহ এই খারাপ সময় ওভারকাম হবে। আপনাদের দলের জন্য শুভকামনা রইল। আমার স্টুডিওতে এসে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।